নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 60। দেখতে দেখতে মাসখানে কেটে গেছে। এর মধ্যে মেয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে। অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে। সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়, ফিরতে ফিরতে প্রায় 10টা থেকে 11টা বেজে যায়। মেঘ প্রায় প্রতি রাতেই ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতেও কখনো ক্লান্ত হয় না মেয়েটা। আজ শুক্রবার, স্নিগ্ধ শীতল পরিবেশ। মেঘের ঘুম ভেঙেছে প্রায় 10টার দিকে। ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল, আচমকা সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো। তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভ্রু কুঁচকে তানভীরের রুমের দিকে তাকালো। 1 সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? মেঘ হাঁ করে 2 হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল, তুমি পড়তে বসেছো? তানভীর নম্র স্বরে বলল, সামনে পরীক্ষা। মেঘ বিস্ময় সমেত তানভীরকে দেখছে। বাসার মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলে সম্পর্ক যেমন ফাটল ধরেছে, তেমনই ফাটল ধরেছে পড়াশোনার সাথেও। রাজনীতিতে জড়ানোর পর পড়ালেখাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে। পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয়নি। এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসতে দেখে মেঘের বিস্ময় যেন কমছেই না। এক ছুটে গেল হালিমা খানের কাছে। একে একে সবাইকে তানভীরের পড়ার কথা বলেছে। সেসব শুনে মিম আর আদিও তানভীরকে এক নজর দেখে গেছে। মেঘ রুমের দেখেই এসেই বন্যাকে কল করলো। বন্যা কল রিসিভ করতেই মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস কি হয়েছে? বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে? ভাইয়া পড়তে বসেছে। বন্যা ব্রোকেজকে জিজ্ঞাসা করলো, এমনভাবে বলছিস? আমি তো মনে করলাম কাউকে মার্ডার করে ফেলেছে। অবশ্য বলা যায় না, করতেও পারে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারায় মুহূর্তের বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হলো। উজ্জ্বলতার ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। মেঘ মুখ ফুরিয়ে শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলল, সরি, আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিচ্ছু বলবো না ভেবেছিলাম, তারপরও মুসফুসকে বেরিয়ে গেছে। কিছু মনে করিস না প্লিজ। বনা ভাব নিয়ে বলল, অনেক রাগ দেখানো হয়েছে, থাক বেবি, আর রাগ করতে হবে না। আর আমিও সরি, আসলে ওভাবে তোর কলিজার টুকরো ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি। মেঘ মৃদু হেসে বলল, বাদ দে এসব কথা, এখন তুই বল, কেন কল দিয়েছিলি? শুনলাম মিরাজের পা ভেঙে গেছে। বন্যা কথা শেষ করার আগে মেঘ ফোঁস করে উঠে রাগী স্বরে বলল, তুই কি বলতে চাচ্ছিস? আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে? বন্যা রাজবাড়ি কণ্ঠে বলল, আমি এই কি কথা বললাম? বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস, তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার করে উঠবি? ঠিক আছে বল, ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙে গেছে, এখন হাসপাতালে ভর্তি, মিষ্টিটা সবাই দেখতে যাচ্ছে। তুই তাদের নাম্বার ব্লক করে রেখেছিস, তাই আমাকে বারবার কল দিচ্ছে। তুই কি যাবি? মেঘ ধীর কণ্ঠে বলল, আজ শুক্রবার, আব্বু বড় আব্বু সবাই বাসায়, দেখি যেতে দেয় কিনা। আচ্ছা, আমাকে জানাইস। ঠিক আছে। মেঘ নিচে আসতে আব্বুর সাথে দেখা। মেঘ ভয়ে ভয়ে বলল, আব্বু, আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে, সবাই দেখতে যাবে। আমিও যাব। মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ঠিক আছে যাও, তানভীরকে নিয়ে যেতে বলো। ভাইয়া পড়তেছে। মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন, কি, তোমার ভাই পড়তে বসেছে? মেঘ নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ, অনেকক্ষণ যাবৎ পড়তেছে। হঠাৎ পড়তে বসার কারণ কি? জানি না, ভাইয়াকে রাখবো? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, না থাক, পড়তেছে যেহেতু পড়ুক, তুমি বরং আবিরকে নিয়ে যেতে বলো। আবিরের নাম শুনতেই মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল, না, আমি একাই যেতে পারবো। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাজকে দেখতে যাচ্ছি, তাহলে তো তেলেবেগুনে জ্বলে উঠবে। মোজাম্মেল খান হালকা ধমকের সুরে বললেন, একা যেতে হবে না, আবিরকে নিয়ে যাও। আবির ভাই ঘুমাচ্ছেন। এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে? আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো, আর আবির রাজি না হলে আমিই নিয়ে যাব। মেঘ বিড়বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোঁস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো। আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে আছে। আস্তে করে ডাকলো, আবির ভাই। আবির ঘুমের মধ্যেই জবাব দিল, হুম। মেঘ খানিক থেমে মৃদুস্বরে আবারও ডাকলো, আবির ভাই। আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকে আসলো। আবিরের সদ্য ভাঙা স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে। মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়েম কণ্ঠে জিজ্ঞাসা করলো, জি ম্যাম, বলুন। মিরাজের কথা শুনে কি আবার কি করে বসবে সেসব ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, আব্বু বলছেন আমাকে নিয়ে একটু বাইরে যেতে।
আবির শোয়া থেকে এক লাফে উঠে বসে উত্তেজিত কণ্ঠে বলল, চাচ্চু বলেছে? জি। কোথায়? মিরহাজের পা ব্যথা পেয়েছে, দেখতে যাব। আবির ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, পায়ে ব্যথা কীভাবে পেয়েছে? ফুটবল খেলতে গিয়ে। আপনি যাবেন? যাব না কেন, চাচ্চু বলেছে যেতে তো হবেই। আবির রেডি হয়ে নিচে নামতেই মোজাম্মেল খানের সাথে দেখা। মোজাম্মেল খান শান্তস্বরে বললেন, যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও। জি আচ্ছা। আর হ্যাঁ, নাস্তা করে বের হয়েও। আবির বলতে নিল, পরে খাবো, কিন্তু বলতে পারলো না। মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে। রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিরাজকে দেখতে গেল। আবিরকে দেখে মিরাজ শোয়া থেকে উঠতে নিল। আবির তাকে থামিয়ে ধীর কণ্ঠে বলল, এত চাপ নিও না, শুয়ে থাকো। বর্ণা মিষ্টিরাও পাশে দাঁড়ানো। আবির মিরাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, তামিমও তাতে সঙ্গ দিচ্ছে। মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না। মেঘ এখনও পর্যন্ত আবিরকে যতটা চিনেছে, আবির মোটেই এরকম নয়। মিরাজের সাথে আবিরের কথোপকথন শুনেই মনে হচ্ছে যে দুদিন আগে তাদের ভেতরেই বিদ্বেষ ছিল। মেঘ বর্ণার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের হঠাৎ মিরাজদের প্রতি এত উদার কেন হলো বলতো? রাস্তার এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা অবস্থা করেছিল, আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন? বর্ণা গভীর কণ্ঠে বলল, আবির ভাইয়া কি আমার নাকি তোর? আমি কীভাবে জানবো? আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে। মেঘরা বেশ কিছুক্ষণ সবাই কথাবার্তা বলল। এর মধ্যে মিরাজদের বাড়ি থেকে মানুষ এসেছে। এই অবস্থায় হাসপাতালে থাকতে কষ্ট হয়ে যাবে, তাই কিছুদিনের জন্য ওকে বাড়ি নিয়ে যেতে হবে। মিরাজকে বিদায় দিয়ে মেঘ বন্যার বিভিন্ন বিষয়ে আলোচনা করলো। আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবির চলে এসেছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলেন? একটু কাজ ছিল। একটা কথা বলবো? আপনারা তো পরিবর্তনের কারণ কি? আবির ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কিসের পরিবর্তন? আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন? আবির মলিন হেসে বলল, আপনার জন্য ভালো। আমার ভালোর জন্য মানে? আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, সময় হলে বুঝবেন। মেঘ শঙ্কায় আরও কিছু বলতে পারল না। চুপচাপ দুজনেই বাসায় ফিরেছে। 3 দিন কেটে গেছে। তানভীর গতকালই বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ফিরতে আরও 2 দিন সময় লাগবে। আজ মিমির স্কুলে প্রোগ্রাম, তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামের মেঘের ফোনটা নেওয়ার জন্য। মেঘও তেমন আপত্তি করেনি, মিমকে ফোন দিয়ে দিয়েছে। বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল। হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছে। মেঘ ঘুমের মধ্যেই কোনো রকমে বলল, দেখছো কেন আম্মু? তোকে দেখতে মানুষ আসছে, তাড়াতাড়ি ওঠ। সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম ভাঙল। তড়িৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল, কি? আকলিমা খান চাপা স্বরে বললেন, আস্তে কথা বল, নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো, আমি কোথাও যাব না। মেঘ আশেপাশে ফোন খুঁজছে। নিতে হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা। হুট করে ঘটনাগুলো মেঘের মস্তিষ্কের অকেজো করে তুলেছে। কি করবে তার দিশাপিশা পাচ্ছে না। আজ বাসায় তানভীর, মিম কেউ নেই। কে বাঁচাবে মেঘকে? কীভাবে যাবে পাত্রপক্ষের সামনে? আবির ব্যতীত কাউকে পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ। যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে। মেঘ হুট করে বিছানা থেকে নেমেই দরজার দিকে ছুটল। আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিতে হলো আবিরকে জানাতে হবে। দরজা পর্যন্ত যেতেই মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতকে উঠল মেঘের পা যুগল। সেখানে থেমে গেছে। হালিমা খান আর আকলিমা খান দুজনই হতবাক হয়ে চেয়ে আছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ রেডি হয়ে নিচে আসো, ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না। মোজাম্মেল খান আবারও নিচে গেছেন। মেঘকে দেখতে ছেলে এসেছে, ছেলের বাবা আর ছেলের মাও। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধে কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে, উত্তরাধিকারীর নিজস্ব বাসা রয়েছে, এলাকায় বেশ নামডাকও রয়েছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে তাই করতে পারবে। এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়েই গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে দেখে এসেছেন। ছেলেকে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসাও নিয়ে চলে এসেছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থেকে আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন। ওপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলের দেখা বিষয়ে আমি কিচ্ছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় এসেছেন।
এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করবো না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না, তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবার বলল, আব্বুর দেখানো কোনো ছেলেই আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকে উচ্চ স্বরে ডাকলেন, কি হলো, তোমাদের আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনেই মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছে। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনে একমাত্র স্বপ্ন পুরুষ। আবির ব্যতীত এই 1.5 বছরে কাউকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবেনি, অথচ আজ সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘ এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না, অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্নায় গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে। কাঁচতে কাঁচতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। 20 থেকে 25 মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে এসেছে। ততক্ষণে মেহমানদের নাস্তা দেওয়া শেষ। আলী আহমেদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিয়া খানও নিজের রুমে বসে। মেঘকে অনেক জোরাজুরি করেও শাড়ি পরাতে পারেননি তিনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর টোটাল লিপস্টিক দিতে এই মেয়েটার অসম্ভব সুন্দর লাগছে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান খানবাড়ি থেকে মেঘকে দেখেই কপাল কুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি করে শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে, আমি তাই করেছি। এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তে সব কিছু ছাড়খাড় করে দেবে, তারপর বুঝবা কে আটকায়। আকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকার ভেসে আসে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান আকলিমা খানও ছুটলেন। মেঘে দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তে হাসি ফুটছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনিই আমার প্রণয়, তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুষঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই ব্যালকনি দিয়ে নিচে তাকালেন। চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁয়ে চিৎকার করে বলছেন, আর কোনো দিন যদি এবার সার চৌখাট পার হওয়ার চেষ্টা করেন তাহলে জীবনে বাড়ি ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়িতে নামতে নামতে চিৎকার করে বলেন, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, তুমি বিয়ে করবে না তো ঠিক আছে, তাই বলে কি বাড়ির কারো বিয়ে হতেও দেবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না হবে না, আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথাই কি শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিয়া খান, আকলিমা খান, হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলেছে। আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করে চলেছেন। আবিরের রাগে সবার পাশ কাটিয়ে ওপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কে এই বাড়িতে আসলে চোখার পার হওয়ার আগে দুপা ভেঙে দেব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দুই চোখে গাঢ় কাজল আর ঠোঁটের ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। ছলছল নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বেরিয়ে হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের 2 চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে সাথেই ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁট ঘষে দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ আহম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর স্বরে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা রূপটা দেখিয়ে দিয়ে আয়। আবির ফোঁসফোঁস করতে করতে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমেদ খানের ধমকের স্বরে মেঘ লাফিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখেই মেঘ মুচকি এসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে, তবে এই হিংসুটে মানুষটাকে আমি বড্ড ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচি শব্দ এসেছে। মেঘ ভয়ে গুরুসিটি মেরে বিছানায় এক কোণে বসে আছে। 2-1 বার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস।
না, আবির একাই সব কিছু সামলে নিতে পারবে। কিন্তু আজ আর তা হলো না। দুই ভাই এই পীড়নে আবির আটকে গেল। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠেছেন, তোমার জন্য কি এলাকার মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলিহীনভাবে জবাব দিল, মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমেদ খান আবারও চেঁচালেন, তোমায় কি করব কি না করব তা তোমাদেরকে বলে করতে হবে নাকি? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান দুই হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমেদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু দুই হাত পায়ে বড় হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখোনি। এই মানুষগুলো যখন বাইরে গিয়ে আমার ওপর আঙুল তুলবে তখন কি জবাব দেবো আমি? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নয়। তোমাদের উপর ভরসা করলে একদিন এই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন, আপনি অসুস্থ। আমার অসুস্থতা নিয়ে তুমি ভাবতে হবে না, তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে। আবির ভেতরের ক্রোধ কোনোভাবে আটকাতে পারছে না। রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্যের আর কলঙ্ক লাগতে হবে না। আবির দীর্ঘ কদম ফিরে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমেদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো গুন্ডা বদমাইশের জায়গা নেই। আবির কথাটা শুনে ফিরে তাকায়নি। বাড়ির তিন কর্তা এক কোণায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান রাগে বারবারই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও দুই ভাই তখনও থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন, খান বাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমেদ খান তাকে কখনোই ছেড়ে দেয় না। সেটা হোক আবির কিংবা 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয় এর চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমেদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিয়া খানও ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাবলেন না যে আমি আপনার জ্ঞান দিচ্ছি। আবির তানভীর দুজনই মেয়েকে অনেক বেশি আদর করে, তাই মেয়েকের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেয়েকের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে, ওদের কি দোষ? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নামের কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজাম্মেল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনেই নিজেই জিজ্ঞেস করলেন, কী হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজাম্মেল খান নিজের ফোন থেকেও কয়েকবার চেষ্টা করলেন। ফোন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে, তাই হয়তো ফোন বন্ধ, খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যেই, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়েছে, বলেছে তানভীর ওখান থেকে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দেব, তবুও এত প্যারা নিতে পারবো না। তানভীর বাসার ঘটনা না জানে সবটাই রাকিবকে জানিয়েছে, সব জানায় জায়গায় খোঁজখবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে এসেছেন। বাসায় এসে সব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। মেঘের চোখ আর ঠোঁট এখনও আগের মতোই অবস্থা। মিম ভ্রুকুচকে বলল, তোমার একই অবস্থা? মেঘ আয়নার দিকে মুখটা দেখে মুচকে এসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে সেটা কি তুমি জানো? এমনকি ভাইয়ের ফোনও বন্ধ। মেঘ আতকে উঠে বলল, কি? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো। সত্যিই নাম্বারটা বন্ধ। ইন্টারনেট সব জায়গা থেকে মেসেজ করলো, আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্কে বাসা বাঁধেছে। মেঘের এমন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত, অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারে উচিত হয়নি, সরি আব্বু। মেঘ মৃদু এসে বলল, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের, তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। ফুপি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউ কিচ্ছুই জানে না।
মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকে দায়ী করেছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ এক এক করে সব ঘটনা বলেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখে উনি ফিরে আসেন কিনা। ফোন বন্ধ ছিল, মেঘ একের পর কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাদের এত ঝামেলা, আমি যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে আর কারো খাওয়া দাওয়া নেই, যে যার মতো আবিরকে কল দিয়ে যাচ্ছে। পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনও বাসায় ফেরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খানের মতো খোঁজখবর নিয়েই যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘের বাসায় এসেছে। মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেছে। মেঘ চোখ বন্ধ করে সোফে হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদু স্বরে ডাকলো, মেঘ। মেঘ বন্যাকে দেখে বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, সবার কষ্টের জীবনেই থাকে, কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না, দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘ বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে। 2 বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিন থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিক থেকে? যেদিকে আবির ভাইয়ের প্রেয়সী হিসাবে। দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক না কেন, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকেই তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর নিজেকে শক্ত রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি, মানুষ নিরন্তর সুখের নীড় খোঁজে, কষ্টে আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তব। জীবনে চলার পথের প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারে। কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না। এখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে? তোকে অভিনয় করতে হয় যে? বলা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দেব না, তোকে আজ বলতে হবে। আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মন মরা হয়ে থাকিস, জিজ্ঞাসা করলে ইগনোর করিস। আজকে তোকে বলতে হবে। জানি কথাগুলো শুনে তোর কষ্ট লাগবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত সব সত্য কথা লুকিয়েছি। মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বনা ঢোক গিরে উষ্ঠস্বরে বলতে শুরু করলো, আমাদের এসএসসির পরীক্ষার পর অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামার বাড়িতে গিয়েছিলাম। ওইখানে এক মামাতো ভাইয়ের সঙ্গে মোটামুটি ভালোই মিল হয়েছিল। ভাইয়া তখন বাড়িতে পড়তো, ছুটিতে বাড়িতে এসেছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতে আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টুমি ফাজলামি করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল, কথার মাঝখানে আমাদের দুজনের কথা উঠে যায়, আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম ঠিকই, কিন্তু আম্মুদের আলোচনার তা সম্পূর্ণ বদলে যায়। ভাইয়া আমার সাথে এরকম কিছু নেই, এটা আম্মুকে বলার পর আম্মু বলেছে এই বিয়ের আলোচনা আরও 1 বছর আগে হয়েছিল, সেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন। এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে সুজয়কে ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমার প্রপোজ করে বসেন। তখন রাগ করে মামার বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মু নম্বরে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল, তাই আম্মুও আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না, এইভাবেই কথা হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে। তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা, সেগুলোতে রোমান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেসব সহ্য করতে না পেরে অনেকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে ওই মেয়ে আগে তার গার্লফ্রেন্ড ছিল, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছেন। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন। আরও কত কী। বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সেদিনের পর
একটা কথায় মাথা ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষই ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।